প্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 তৃতীয় রাউন্ডের আজকের অনুষ্ঠান। যে বিষয়টি নিয়ে আজ দুটো দল বিতর্ক করবে তা হচ্ছে স্মার্ট প্রযুক্তি নয়, সংবেদনশীল মানুষই টেকসই সভ্যতার চাবিকাঠি। বিষয়ের পক্ষে বলবে রাজউক উত্তরা মডেল কলেজ ঢাকা, বিষয়ের বিপক্ষে বলবে পাবনা ক্যাডেট কলেজ। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্কিকদের সাথে। পক্ষ দল রাজউক উত্তরা মডেল কলেজ ঢাকা এর বিতর্কিকরা হলেন মুবাশশিরিন রাফা, লাবিবা তাহসিন ও তাদের দলনেতা সামিহা খন্দকার। বিপক্ষ দল পাবনা ক্যাডেট কলেজের বিতর্কিকরা হলেন ক্যাডেট আদনান, ক্যাডেট কবির ও তাদের দলনেতা ক্যাডেট মুহতাসিম। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। রয়েছেন পলাশ মাহমুদ, সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সম্পাদক, এশিয়া পোস্ট। আরও রয়েছেন সাইমুম মৌসুমী বৃষ্টি, সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন, সহ সমন্বয়ক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আরও রয়েছেন মহিউদ্দিন মুজাহিদ মাহি, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সাবেক বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সম্মানিত বিচারকবৃন্দ যেসব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন: উপস্থাপনা 15, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসাবে উপস্থিত হয়েছেন ASM আমানুল্লাহ, মাননীয় উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলি জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্ক সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত ও 3 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার 2025-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পক্ষ দলের রাজউক উত্তরা মডেল কলেজ ঢাকা প্রথম বক্তা মুবাশশিরিন রাফাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাথরে পাথর খসে আগুন আবিষ্কার নয়, কিংবা নয় চাকার ঘূর্ণয়নে এলাইত চাকতিক গতি। যেদিন মানুষ অন্যের দুঃখে কাঁদতে শিখল, সেদিন থেকেই শুরু সভ্যতার উন্নতি। নশ্বরে পৃথিবীতে অবিনশ্বর নয় কিচ্ছুই, হোক না তা কোনো প্রযুক্তি অথবা কোনো সভ্যতা। মানব ইতিহাসের লেখক যেখানে মানব, জ্ঞান বিজ্ঞানের কর্ণধার যেখানে মানব, যেখানে টেকসই সভ্যতার রচয়িতাও হবে মানুষ। মাটি কেটে ফসল ফলানো কিংবা নরহত্যা উভয় সম্ভব হলেও কোনটি করা হবে সেই সিদ্ধান্ত নেন একজন মানুষ। তেমনি অসংখ্য প্রতিভাবান মানুষ স্মার্ট প্রযুক্তি তৈরি করে থাকলেও এই প্রযুক্তি কখনোই মানব সভ্যতার নিয়তি নির্ধারণ করবে না, করবে মানুষ নিজেই। এবং এই রকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে স্মার্ট প্রযুক্তি নয়, সংবেদনশীল মানুষই টেকসই সভ্যতার চাবিকাঠি। যুক্তিসঙ্গত কারণে বিষয়টির পক্ষে অবস্থান করছি। শুরুতেই চলে আসি সংজ্ঞায়নে। প্রথমত, স্মার্ট প্রযুক্তি যে সকল প্রযুক্তি মানুষের সক্রিয় ব্যবহার বা হস্তক্ষেপ ব্যতীত কোনো কাজ সম্পন্ন করতে, সিদ্ধান্ত নিতে বা মানুষের দৈনন্দিন জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, সে প্রযুক্তিকে স্মার্ট প্রযুক্তি বলে। সংবেদনশীল মানুষ নৈতিক, মানবিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ, যিনি অন্যের অনুভূতি ও আবেগের প্রতি সহানুভূতিশীল, পরের স্বার্থে কাতর এবং সমাজ ও সভ্যতার কল্যাণে কাজ করতে উৎসাহী, তাদেরকেই আমরা
সংবেদনশীল মানুষ বোঝাচ্ছি। টেকসই সভ্যতা সমাজবিজ্ঞানী এজে টনয়ভি সভ্যতার সংজ্ঞায়ন করেছেন এইভাবে: সিভিলাইজেশন ইজ আ মুভমেন্ট, নট আ কন্ডিশন, আ ভয়েলেজ, নট আ হারবার। অর্থাৎ সভ্যতা কোনো স্থির অবস্থা নয়, চলমান একটি প্রক্রিয়া। এবং সভ্যতার টেকসইতা হলো সেই সক্ষমতা যার মাধ্যমে একটি সভ্যতা দীর্ঘ সময় ধরে নিজের অস্তিত্ব, মূল্যবোধ, প্রতিষ্ঠান ও উন্নয়ন ধারা বজায় রাখতে পারে, সমাজে বিভিন্ন জাতি, গোত্র, লিঙ্গভেদের সমতা রক্ষা করে, নিজেকে ধ্বংস না করে ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকেও অক্ষুণ্ণ রাখে। সেই সাথে সভ্যতার টেকসই তার পরিমাপ করা হয় সে সভ্যতার মতাদর্শন, শিক্ষা, সংস্কৃতি কতটুকু প্রভাবশালী এবং সুদূর প্রসারী তা দিয়ে। দীর্ঘকাল পৃথিবীতে বিরাজ করে ধ্বংসপ্রাপ্ত হলেও যদিও হাজার বছর পরেও তাদের ভাবাদর্শন নতুন সভ্যতায় প্রভাব ফেলতে পারে, তবেই তা প্রকৃত টেকসই সভ্যতা। এবং চাবিকাঠি বলতে বোঝানো হচ্ছে মূল ভিত্তি। আমি প্রথম বক্তা হিসেবে দলের অবস্থান পরিষ্কার ও যুক্তি উপস্থাপন করব। আমার দলের দ্বিতীয় বক্তা যথাযথ তথ্য ও তথ্যের সাহায্যে যুক্তিগুলো ব্যাখ্যা, এবং দলের তৃতীয় বক্তা যুক্তি খণ্ডন ও সমন্বয় সাধনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবে কিভাবে স্মার্ট প্রযুক্তি নয় বরং সংবেদনশীল মানুষই টেকসই সভ্যতার চাবিকাঠি। মাননীয় সভাপতি, আমরা আজকের বিতর্কে সভ্যতাকে টেকসই করার কারিগর হিসেবে স্মার্ট প্রযুক্তি যে একটি নিয়ামক তা অস্বীকার করছি না। আমরা বিশ্বাস করি প্রযুক্তি একটি অসার বিবেকহীন কাঠামো। এর দ্বারা মানুষের মঙ্গল সাধিত হবে নাকি মানব সভ্যতা ধ্বংস হবে তা নির্ভর করে ব্যবহারকারীর আবেগীয় সংবেদনশীলতার ওপর। আর এই কারণেই একই পারমাণবিক শক্তি দিয়ে যেমন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে, তেমনি ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে। আর আজকের এই বিতর্কে আমি আমাদের প্রধান প্রামাণ্য এই যে সভ্যতার টেকসই করার প্রচেষ্টায় প্রযুক্তির অস্তিত্ব অর্থহীন যদি না সঠিক মানুষ তার সঠিক ব্যবহার করে একটি সবল ও সুস্থ সমাজ গড়ে তুলতে পারে। মাননীয় সভাপতি, টেকসই সভ্যতা নির্মাণের একটি উল্লেখযোগ্য অংশ হতে পারে স্মার্ট প্রযুক্তি। তবে এই স্মার্ট প্রযুক্তিকে চাবিকাঠি তথা মূল ভিত্তি ধরে কি একটি সভ্যতা গড়া সম্ভব? মোটেই নয় মাননীয় সভাপতি। একটি শতবর্ষী বটবৃক্ষকে যদি একটি টেকসই সভ্যতা ধরা হয় তবে তার প্রধান একটি শাখা হতে পারে স্মার্ট প্রযুক্তি, কিন্তু বৃক্ষটির প্রধান কাণ্ড হতে হবে সমাজের সংবেদনশীল মানুষদেরই। কেননা তাদের হাত ধরেই দূর হয় বৈষম্য, নিশ্চিহ্ন হয় ঐক্য ও প্রগতিশীলতা। আর আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলকে আজকের বিতর্কটি জিততে হলে প্রমাণ করে দিয়ে যেতে হবে সংবেদনশীল মানুষ ব্যতীত শুধুমাত্র স্মার্ট প্রযুক্তির সুদূর প্রসার ও প্রয়োগের মাধ্যমে একটি টেকসই সভ্যতা গড়া সম্ভব। প্রক্ষান্তরে আমিও আমার দল দুটি ক্ষেত্র হতে প্রমাণ করে দিয়ে যাব কিভাবে সংবেদনশীল মানুষ টেকসই সভ্যতার চাবিকাঠি তথা মূল ভিত্তি। প্রথমত, স্মার্ট প্রযুক্তি ব্যতীত একটি সুষ্ঠু ও টেকসই সমাজ গড়ে ওঠা সম্ভব, কিন্তু সংবেদনশীল মানুষ ব্যতীত সভ্যতাকে দীর্ঘমেয়াদী ও টেকসই করা সম্ভব নয়। মানব সভ্যতার জন্য যে কল্যাণকর স্মার্ট প্রযুক্তি তার ব্যবহারকারীর সূচনা ঘটেছে সংবেদনশীল মানুষের হাত ধরেই। তাই এই প্রযুক্তিগুলো যথাযথ বাস্তবায়নের জন্য হলেও সংবেদনশীল মানুষের বিকল্প নেই। মাননীয় সভাপতি, মানব সভ্যতা তখনই ধ্বংস হয়ে যায় যখন সমাজ সৃষ্টি হয় বিভেদ, ধনী দরিদ্রের মধ্যে তৈরি হয় সম্পদের ব্যাপক তফাৎ, নারীদেরকে করা হয় অবমাননা এবং সমাজের অর্থনৈতিক, পারিপার্শ্বিক, সামাজিক ও কূটনৈতিক অসামঞ্জস্য তৈরি হয়। বিপক্ষ দল পাবনা ক্যাডেট কলেজের প্রথম বক্তা ক্যাডেট আদনানকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মুগ্ধ হয়ে পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনছিলাম। পৃথিবীর সব মানুষ একসঙ্গে সংবেদনশীল মানুষে পরিণত হবেন এবং তারা টেকসই সভ্যতার চাবিকাঠি হয়ে উঠবেন। বিষয়টি ভাবতে আমারও ভালো লাগছে, কিন্তু বিপক্ষের বন্ধুরা বাস্তবতা যে বড়ই নির্মম। পৃথিবীর সব মানুষ একসঙ্গে সংবেদনশীল মানুষে পরিণত হবেন তা মোটেও সম্ভব নয়, এবং তারা যে টেকসই সভ্যতার চাবিকাঠি হয়ে উঠবেন তাতে সুদূর পরাহত। যেখানে সভ্যতার মূল উপাদানগুলোই ভিন্ন নিয়ামক দ্বারা গঠিত, ঠিক সেখানে সংবেদনশীল মানুষ দ্বারা এটিকে টেকসই করা নিতান্তই তাসের ঘরের মতো, নয় কি বিজ্ঞ প্রতিপক্ষ? সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত বিতার্কিক বন্ধুরা এবং যারা শুনছেন তাদের সকলকে জানাই আমার নিরন্তর শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় স্মার্ট প্রযুক্তি নয় সংবেদনশীল মানুষই টেকসই সভ্যতার চাবিকাঠি। বিষয়টির বিপক্ষে আমার এবং আমার দলের সুদৃঢ় অবস্থান।
মাননীয় সভাপতি, পক্ষদলের প্রথম বক্তা হয়তো বুঝতেই পারেননি আজকে বিতর্কের বিষয় প্রথাগত প্রযুক্তি নিয়ে নয়, বরং স্মার্ট প্রযুক্তি নিয়ে। আর তাই তো তিনি তার বক্তব্যে বারবার সেই প্রথাগত প্রযুক্তির কথাই বলে গেলেন। বিজ্ঞপ্তিপক্ষ, আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, প্রথাগত প্রযুক্তি হলো এমন এক ধরনের প্রযুক্তি যা কেবল মানুষের নির্দেশে পালিত হয় এবং যার নিজস্ব কোনো চিন্তা করার সক্ষমতা নেই। কিন্তু বিজ্ঞপ্তিপক্ষ, স্মার্ট প্রযুক্তি হলো এমন একটি স্বয়ংসম্পূর্ণ প্রযুক্তি যা সেন্সর এবং ডেটা ব্যবহার করে অনেকটা মানুষের মতো করে কাজ করতে পারে। কি অবাক হচ্ছেন বিজ্ঞপ্তিপক্ষ? অবাক হওয়ারই কথা। সম্মানিত সভাপতি, দলের প্রথম বক্তা হিসেবে আমি সভ্যতার বিবর্তনের উপাদানসমূহ এবং এক্ষেত্রে নতুন টেকসই সভ্যতার চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বক্তা এসে সংবেদনশীল মানুষের সমস্যাসমূহ এবং সীমাবদ্ধতা দেখিয়ে যাবেন এবং তিনি দেখিয়ে যাবেন কিভাবে তারা কোনোভাবেই টেকসই সভ্যতার চাবিকাঠি হয়ে উঠতে পারেন না। এবং তৃতীয় ও সর্বশেষ বক্তা স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই সভ্যতা বিনির্মাণের একটি রূপরেখা প্রদানের মধ্য দিয়ে এটি প্রমাণ করে যাবেন যে স্মার্ট প্রযুক্তি টেকসই সভ্যতার চাবিকাঠি। বিজ্ঞপ্তিপক্ষ বোধগম্যতার স্বার্থে প্রথমে একটি সভ্যতা গড়ে ওঠার উপাদানগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, ভৌগোলিক এবং প্রাকৃতিক পরিবেশ। নদীকেন্দ্রিক উর্বর ভূমি যেমন সিন্ধু, নীলনদ এবং মেসোপটেমিয়া সভ্যতার উষালগ্নে পানি সরবরাহ ও কৃষির জন্য উপযুক্ত পরিবেশ অপরিহার্য ছিল। দ্বিতীয়ত, কৃষি ও খাদ্য উৎপাদন। সভ্যতার বিবর্তনে পশুপালন এবং কৃষির মাধ্যমে স্থায়ী জীবনযাত্রা শুরু হয়, যা উদ্বৃত্ত খাদ্য, জনসংখ্যা বৃদ্ধি এবং সমাজ গঠনে সাহায্য করে। তৃতীয়ত, শহর বা নগরায়ন। গ্রামীণ কৃষি ভিত্তিক সমাজ থেকেই উন্নত এবং ঘনবসতিপূর্ণ শহর গড়ে ওঠে, যা সভ্যতার উন্নয়নে একটি প্রাথমিক লক্ষণ। চতুর্থ, কেন্দ্রীয় সরকার ও প্রশাসন। শৃঙ্খলা বজায় রাখা, আইন প্রণয়ন এবং বড় প্রকল্প পরিচালনার জন্য শক্তিশালী কেন্দ্রীয় সরকার এবং প্রশাসনিক কাঠামো প্রয়োজন। পঞ্চম, সামাজিক স্তরবিন্যাস। সমাজের শাসক, কারিগর, কৃষক এবং শ্রমিকের মতো বিভিন্ন শ্রেণীবিভাগ গড়ে তোলা, যা কর্মবিভাজনের প্রতীক। ষষ্ঠ এবং সর্বশেষ, লিখন পদ্ধতি এবং জ্ঞান উদ্ভাবন। তথ্য রেকর্ড রাখা, ব্যবসায়িক হিসাব এবং সংস্কৃতির বিকাশের জন্য লিখন পদ্ধতি এবং সাংকেতিক চিহ্ন তৈরি, যা সভ্যতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তিপক্ষ, সভ্যতার এহেন বিবর্তনে আমরা সংবেদনশীল মানুষের ভূমিকা খুঁজে পাইনি, খুঁজে পেয়েছি প্রযুক্তির ক্রমাগত উন্নয়ন এবং রূপান্তর। এই উপাদানগুলোকে সম্মিলিতভাবে প্রযুক্তি এবং আবিষ্কারের ক্রমাগত ধারায় মানুষ যাযাবর জীবন ত্যাগ করে সুসংগঠিত এবং জটিল সমাজ বা সভ্যতায় রূপান্তর লাভ করে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের বক্তা টেকসই সভ্যতার একটি সংজ্ঞা ইতোমধ্যেই দিয়েছেন। পাশাপাশি আমরা বলতে চাই, টেকসই সভ্যতা হলো এমন একটি জীবনধারা বা সমাজ ব্যবস্থা যা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষমতা অক্ষুণ্ণ রেখে বর্তমানের চাহিদা পূরণ করে। মাননীয় সভাপতি, এ পর্যায়ে আমি টেকসই সভ্যতার চ্যালেঞ্জসমূহ নিয়ে বিশদভাবে আলোচনা করতে চাই। প্রথমত, পরিবেশগত এবং জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের অবক্ষয় আধুনিক সভ্যতার জন্য একটি বড় হুমকি, যেমন তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা এবং জলোচ্ছ্বাস। দ্বিতীয়ত, অর্থনৈতিক চাপ ও সম্পদের অভাব, উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক বৈষম্য সম্পদের স্থায়িত্বকে বাধাগ্রস্ত করছে। তৃতীয়ত, স্বাস্থ্য মহামারী। বিশ্বব্যাপী স্বাস্থ্য মহামারী এবং রোগের প্রাদুর্ভাব জনজীবন এবং অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলছে। চতুর্থ, রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আঞ্চলিক যুদ্ধ সংঘটিত হচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পঞ্চম, সাংস্কৃতিক সংঘাত। সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে সংঘাত এবং রক্ষণশীলতা সভ্যতার সামনে একটি বড় চ্যালেঞ্জ। এবং ষষ্ঠ ও সর্বশেষ, খাদ্য নিরাপত্তা। প্রাকৃতিক দুর্যোগের ফলে উর্বরতার অভাবে এবং দূষণ ও লবণাক্ততা বৃদ্ধির কারণে খাদ্য নিরাপত্তা টেকসই সভ্যতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বিজ্ঞপ্তিপক্ষ। মাননীয় সভাপতি, উপযুক্ত আলোচনার প্রেক্ষাপটে এটি প্রতীয়মান সভ্যতার বিবর্তন এবং বর্তমান টেকসই সভ্যতার একমাত্র চাবিকাঠি স্মার্ট প্রযুক্তি শুধু পারে এই চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে টেকসই সভ্যতা বিনির্মাণ করতে। তাই আপনারা নিশ্চয়ই এই বিষয়ে একমত হবেন যে স্মার্ট প্রযুক্তি টেকসই সভ্যতার চাবিকাঠি, যা আমার পরবর্তী বক্তব্যের মধ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। পরিশেষে বলতে চাই, আমি সভ্যতার সেই সভ্য মানুষ, স্মার্ট প্রযুক্তির স্মার্ট মানুষ হিসেবে অভিযোজনের এক অনন্য উদাহরণ হয়ে টেকসই সভ্যতা বিনির্মাণের এক অনন্য ইট হতে চাই আমি। আর আশা করি বিজ্ঞপ্তিপক্ষ আপনাদেরকেও আমি আমার পাশে পাবো। আর এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ ক্যাডেট আদনানকে। আমরা এবার আজকের বিতর্কের দ্বিতীয় বক্তা পক্ষ দলের লাবিবা তাহসিনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
পৃথিবীর বুকে হাজার বছর ধরে বেঁচে থাকা সভ্যতাগুলোর একটি হলো আমাদের উপমহাদেশের সিন্ধু সভ্যতা। প্রত্নতাত্ত্বিক গবেষণায় পাওয়া গিয়েছে প্রায় 2000 বছরের সভ্যতায় পাওয়া যায় না কোনো রাজপ্রাসাদের চিহ্ন কিংবা কোনো শাসনের ইতিহাস। কেননা সে সমাজে মানুষের মাঝে ছিল সমতা, ছিল ঐক্য, ছিল সংবেদনশীলতা, এবং তাদের শিলালিপি ও আধুনিক ড্রেনেজ সিস্টেমগুলো তো আজও বড় বড় অনেক শহরের জন্য দৃষ্টান্ত। এরকম টেকসই সভ্যতাকে কাম্য রেখে বিতর্ক শুরু করছি। বিতর্কের বিষয় স্মার্ট প্রযুক্তি নয়, সংবেদনশীল মানুষই টেকসই সভ্যতার চাবিকাঠি। আসুন শুরুতে যুক্তি খণ্ডনে আসা যাক। আজকে আমার বিরোধী দলীয় বন্ধুরা বলে গিয়েছেন যে বাস্তবতা নির্মম, এবং এই বাস্তবতায় একটি আদর্শ যে আমরা টেকসই সভ্যতার কথা বলছি সেটা এক্সিস্ট করে না। এখন আপনার বুঝতে হবে এই বাস্তবতা নির্মম বলেই বর্তমান সভ্যতাগুলো টেকসই হয় না। এবার আসা যাক, আজকে তারা অনেক কথা বলে গেলেন যে বর্তমানে জলবায়ু ও পরিবেশ পরিবর্তন হচ্ছে, বর্তমানে স্বাস্থ্য মহামারী দেখা যাচ্ছে, রাজনৈতিক নৈরাজ্য এবং সাংস্কৃতিক অবক্ষয় দেখা যাচ্ছে। হ্যাঁ মাননীয় সভাপতি, আমরাও তাদের সাথে একমত, কিন্তু আপনাকে বুঝতে হবে এই সব ধরনের সমস্যাগুলোর সমাধান কিন্তু কোনো মানুষের কাছ থেকে এসেছে। সেই মানুষটাকে সংবেদনশীল মানুষের চিন্তাধারা থেকে এই সমস্যাগুলোর সমাধান এসেছে, এবং সমাধান হিসেবে কি এসেছে? স্মার্ট প্রযুক্তি। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারছি যে স্মার্ট প্রযুক্তি হচ্ছে বর্তমানে টেকসই সভ্যতা গড়ার একটি নিয়ামক মাত্র। কিন্তু যদি আমরা চাবিকাঠি কিংবা মূল ভিত্তি হিসেবে কিছু একটা চিন্তা করি, সেটা হতেই হবে একজন সংবেদনশীল মানুষের চিন্তাধারা। এখন আসা যাক, তারা আজকে বলে যাচ্ছেন যে স্মার্ট প্রযুক্তি বলতে আমরা বর্তমানে চলমান প্রযুক্তির কথা বলছি। হ্যাঁ, আমরা বর্তমানে চলমান প্রযুক্তিগুলোর উদাহরণ দিচ্ছি, কেননা বর্তমান সময়ে স্মার্ট প্রযুক্তি আমাদের চারপাশে এত বেশি সহজলভ্য না। আমরা স্মার্ট প্রযুক্তিগুলো কিংবা অটোমেশন সিস্টেম এগুলো আমরা এখন দেখতে পাই না। যেসব প্রযুক্তিগুলো আমরা দেখতে পাই এবং যেসব প্রযুক্তিগুলো দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই প্রযুক্তিগুলো যেহেতু এই ধরনের সমস্যা সৃষ্টি করছে, তার মানে স্মার্ট প্রযুক্তি আসার পরে এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, সে ধরনের উদাহরণ দিচ্ছি। এবং তাই এত কিছু বলার পরে যদি বিজ্ঞ প্রতিপক্ষ দল মনে করেন যে স্মার্ট প্রযুক্তি সভ্যতার চাবিকাঠি, তাহলে বলতেই হয় হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। এই অন্ধের দেশে আয়না বিক্রি করে যদিও কোনো লাভ নেই, তবু আমার মূল বক্তব্যটি শুরু করা যাক। শুরু করছি আজকে আমাদের যুক্তির ব্যাখ্যা দিয়ে। আজকে আমাদের প্রথম যুক্তিটি ছিল স্মার্ট প্রযুক্তি ব্যতীত একটি সুষ্ঠু টেকসই সভ্যতা করা সম্ভব, কিন্তু সংবেদনশীল মানুষ ব্যতীত সভ্যতাকে কোনো ক্রমে দীর্ঘমেয়াদী ও টেকসই করা সম্ভব নয়। আজকে আমার বক্তব্য আমি শুরুই করেছি সিন্ধু সভ্যতার উদাহরণ দিয়ে, যারা কিনা তৎকালীন প্রযুক্তিগত দিক থেকে রোমান কিংবা মিশরীয় সভ্যতার চেয়ে অনেকাংশেই পিছিয়ে ছিল। তারপরেও ইতিহাসের পাতায় সেসব সভ্যতাদের পাশেই স্বর্ণাক্ষরে লেখা আছে সিন্ধু সভ্যতার নাম, কেননা সেটি ছিল একটি টেকসই এবং সুদূর প্রসারী সভ্যতা। কেন? রাজাহীন একটি সাম্রাজ্য তারা ঐক্য, সমতা এবং সংবেদনশীলতার দরুন সমৃদ্ধি লাভ করেছে। মাননীয় সভাপতি, টেকসই সভ্যতা হওয়ার কিছু নিয়ামক আছে যা কিনা আমার বিরোধী দলীয় বন্ধুরাও আমার সাথে একমত হয়েছেন, যেমন অর্থনৈতিক অগ্রগতি, পরিবেশ রক্ষা, সাংস্কৃতিক চর্চা, জ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি। এখন চিন্তা করে দেখুন, স্মার্ট প্রযুক্তি হচ্ছে টেকসই সভ্যতা গড়ে তোলার একটি উপাদান মাত্র, অন্যদিকে সভ্যতাকে দীর্ঘমেয়াদী ও টেকসই করার জ্বালানি রূপে কাজ করে সংবেদনশীল মানুষদের তীব্র অনুভূতি, অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদ করার ক্ষমতা এবং মানব কল্যাণের স্বার্থে কাজ করার তীব্র আকাঙ্ক্ষা। নিকোলা টেসলার উদাহরণই ধরা যাক। তিনি সংবেদনশীল ছিলেন বলেই মানব কল্যাণের স্বার্থে বিনামূল্যে বিদ্যুৎকে পৃথিবীর সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার মতো চিন্তা করতে পেরেছিলেন, এবং সেই চিন্তার তিনি অ্যাটেম্প্ট নিয়েছিলেন। তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে গিয়েছেন। স্মার্ট প্রযুক্তি কখনোই আপনাকে সাংস্কৃতিক চর্চা কিংবা জ্ঞানের চর্চা করানোর জন্য উৎসাহিত করতে পারবে না। তাহলে কি করে তারা সভ্যতাকে টেকসই করার চাবিকাঠি হিসেবে স্মার্ট প্রযুক্তিকে ধরে? প্রশ্ন রইল। এখন ধরা যাক চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কারের দিকে। মাত্র কয়েক শত বছর আগেও গর্ভবতী মায়েদের মৃত্যুর হার বর্তমানে চেয়ে 28% বেশি ছিল, কিন্তু এখন তা কমেছে। শুধুমাত্র একজন চিকিৎসক ডেলিভারির সময় ক্লোরিন দিয়ে হাত ধোয়া আবিষ্কার করেছেন। এখন যদি তিনি ক্লোরিন দিয়ে হাত ধোয়া আবিষ্কার নাও করতেন, তাহলেও হয়তো 10 বছর পরে হয়তো জিনিসটা আবিষ্কার হতো, কিন্তু দেখা যেত এই যে 10 বছরের যে সময়কালটা, সেই সময়কালটা কমে এসেছে। কেন? কারণ একজন সংবেদনশীল মানুষ চিন্তা করেছেন। এখন আসা যাক আমাদের দ্বিতীয় যুক্তিতে, মানব সভ্যতার জন্য যে কল্যাণকর যে স্মার্ট প্রযুক্তি, তার ব্যবহারিক সূচনাই ঘটেছে সংবেদনশীল মানুষের হাত ধরে। তাই এই প্রযুক্তিগুলোর যথাযথ বাস্তবায়নের জন্য হলো
সংবেদনশীল মানুষের বিকল্প নেই। মাননীয় সভাপতি, চিন্তা করুন, ভোট দেওয়ার জন্য ইভিএম মেশিন হোক কিংবা ইডুটেক হোক, শিক্ষার জন্য যারা এসব প্রযুক্তিগুলো জনসাধারণের মাঝে ছড়িয়ে দিয়েছেন তারা নিঃসন্দেহে সংবেদনশীল মানুষ, এবং তারা মানুষের কষ্ট বুঝতে পেরেছিলেন দেখেই তারা এই ধরনের বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেছেন এবং স্মার্ট প্রযুক্তিগুলো সৃষ্টি করেছেন। এবং তাই আরও একবার প্রমাণিত হয় যে স্মার্ট প্রযুক্তি নয়, বরং সংবেদনশীল মানুষই টেকসই সভ্যতার চাবিকাঠি। ধন্যবাদ। আমি এবার বিপক্ষ দলের পাবনা ক্যাডেট কলেজের দ্বিতীয় বক্তা ক্যাডেট কবিরকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। একবার ভেবে দেখুন তো বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা সকল মানুষই সংবেদনশীল, কিন্তু কোনো স্মার্ট প্রযুক্তি বিদ্যমান নেই। সুতরাং আমি, আপনি এবং আমরা সকলেই আজ কোনো প্রযুক্তির সামনে দাঁড়িয়ে নেই। তাহলে ঠিক এই মঞ্চেরও কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। ঠিক একইভাবে স্মার্ট প্রযুক্তি ছাড়া শুধুমাত্র সংবেদনশীল মানুষ দ্বারা টেকসই সভ্যতা বিনির্মাণ যেন স্বপ্নে গগনচুম্বী অট্টালিকা নির্মাণের মতোই অবান্তর। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতার্কিক বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বিতর্ক চলছে, আজকের বিষয় স্মার্ট প্রযুক্তি নয়, সংবেদনশীল মানুষই টেকসই সভ্যতার চাবিকাঠি। বিপক্ষে বলছি। সম্মানিত সভাপতি, এ পর্যায়ে আমি আমার উপর অর্পিত দায়িত্বের অংশ হিসেবে সংবেদনশীল মানুষের সীমাবদ্ধতা তুলে ধরতে চাই। সংবেদনশীল মানুষ তথা হাইলি সেন্সিটিভ পার্সন খুবই সহানুভূতিশীল, সতর্ক এবং অন্যদের অনুভূতি বা পরিবেশের সূক্ষ্ম পরিবর্তন বোঝার চেষ্টা করেন, ফলে তারা ভীষণ ভাবুক এবং প্রায়শই অন্তর্মুখী হন। সংবেদনশীল মানুষের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, প্রথমত গভীর আবেগ ও অনুভূতি। তারা আনন্দ বা দুঃখ সবই তীব্রভাবে অনুভব করেন, যার কারণে তারা মানসিক আত্মনিয়ন্ত্রণকে হারিয়ে ফেলেন। দ্বিতীয়ত উচ্চ সহানুভূতি। অন্যদের মানসিক অবস্থা, কষ্ট বা চাপ দ্রুত বুঝতে পারেন, যা অনেক ক্ষেত্রেই বুমেরাং হয়ে দেখা দেয়। এমন আচরণ বিবর্তন বা রূপান্তরকে ত্বরান্বিত করা তো দূরের কথা, বরং উন্নয়নকে আরও শ্রুত করে দেয়। অত্যন্ত সংবেদনশীল ব্যক্তিরা তীব্র আবেগ, চারপাশের পরিবেশের প্রতি গভীর মনোযোগ এবং আত্মিক অনুভূতির কারণে মানসিক চাপ ও ক্লান্তিতে ভোগেন। মাননীয় সভাপতি, সংবেদনশীল মানুষের প্রধান সমস্যাগুলো তুলে ধরতে চাই। প্রথমত, মাত্রাধিক আবেগ ও কষ্ট। তারা সাধারণ কথা কিংবা আচরণেও গভীর কষ্ট পান এবং তা দীর্ঘক্ষণ ধরে রাখেন। দ্বিতীয়ত, অতিরিক্ত চিন্তা। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তারা অনেক বেশি চিন্তা ভাবনা করেন, যা পরবর্তীতে দ্বিধা সৃষ্টি করে। তৃতীয়ত, অন্যের প্রতি অতিরিক্ত সহানুভূতি। তারা অন্যের সমস্যাকে নিজের সমস্যা বলে মনে করেন, ফলে মানসিক ভার বৃদ্ধি পায় এবং এই বৈশিষ্ট্যগুলোই তাদের জীবনের চাপ বাড়িয়ে তোলে, যদিও এটি তাদের স্বভাবেরই একটি অংশ। এ ধরনের অতিরিক্ত স্পর্শকাতর, ভাবুক এবং মানসিক চাপ সম্পন্ন লোক দ্বারা সভ্যতার উন্নয়ন তো দূরের কথা, বরং ধ্বংস অনিবার্য। যাদের আত্মনিয়ন্ত্রণই প্রশ্নবিদ্ধ, তারা টেকসই সভ্যতার চাবিকাঠি হয়ে উঠবেন। তা কি নিতান্তই অবান্তর এবং অবাস্তব নয় বিজ্ঞ প্রতিপক্ষ? পরিবেশগত এবং জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক চাপ ও সম্পদ, স্বাস্থ্য মহামারী, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, সাংস্কৃতিক সংঘাত এবং খাদ্য নিরাপত্তার মতো টেকসই সভ্যতার বড় বড় চ্যালেঞ্জগুলো সংবেদনশীল মানুষ দ্বারা মোকাবেলা করা একেবারেই অসম্ভব, যা সন্দেহাতীতভাবেই প্রমাণিত হয়েছে। মাননীয় সভাপতি, এ পর্যায়ে অতীত বিখ্যাত সভ্যতাসমূহ কেন ধ্বংস হয়েছিল তা দেখানোর চেষ্টা করব। প্রথমত, মেসোপটেমিয়ান সভ্যতা, যা ধ্বংসের মূল কারণ বহিঃশত্রু যেমন পারস্য, রোমান ও গ্রিক সাম্রাজ্যের আক্রমণ। এছাড়াও ছিল প্রাকৃতিক দুর্যোগ তথা টাইগ্রিস ইউফ্রেটিস নদীর বন্যা। দ্বিতীয়ত, প্রাচীন মিশরীয় সভ্যতা, যা ধ্বংস হয়েছিল হিক্সোস, নুহিয়ান এবং রোমানদের আক্রমণের কারণে। এছাড়াও সেখানে বিদ্যমান ছিল রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ এবং সম্পদের অভাব। তৃতীয়ত, মায়া সভ্যতা, যা ধ্বংসের প্রধান কারণ ছিল পরিবেশগত অবক্ষয়, মাটির উর্বরতা হ্রাস এবং পানির অভাব। এছাড়াও জলবায়ু পরিবর্তন তথা দীর্ঘস্থায়ী খরা ছিল অন্যতম প্রধান একটি কারণ। এরপর সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ ছিল মূলত প্রাকৃতিক দুর্যোগ তথা সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন এবং বন্যা। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষের বন্ধুরা বলেছেন সংবেদনশীল মানুষই সভ্যতা টিকিয়ে রাখে। তাহলে আমি তাদের যুক্তিকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। মেসোপটেমিয়া পৃথিবীর প্রথম সভ্যতা। সুমেরীয়রা লিখতে পারতো, গণনা করতে পারতো, আইন বানাতে পারতো। তারা কি সংবেদনশীল ছিল না? ছিল। হাম্মুরাবির আইন সহিংসতা প্রমাণ করে তারা ন্যায় বিচার নিয়ে ভাবতো, সমাজ নিয়ে ভাবতো। তবুও সেই সভ্যতা ধুলোয় মিশে গেল কেন? কেননা তাদের সংবেদনশীলতা ছিল, কিন্তু প্রযুক্তিগত সক্ষমতা ছিল না। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অতিরিক্ত সেচের ফলে মাটিতে লবণাক্ততা বাড়লো, ফসল উৎপাদন কমে গেল এবং জলবায়ু পরিবর্তন হলো। তারা অনুভব করলো, কষ্ট পেল, কিন্তু কোনো সমাধান করতে পারলো না।
কেননা সয়েল স্যালিনিটি পরিমাপের প্রযুক্তি তখন ছিল না কোনো ইরিগেশন ম্যানেজমেন্ট সিস্টেম। সুমেরীয়রা কাঁদতে কাঁদতে বিলুপ্ত হয়ে গেল। ঠিক একইভাবে মায়া সভ্যতা অত্যন্ত উন্নত জ্যোতির্বিদ্যা জানতো, ক্যালেন্ডার বানাতো, কিন্তু দীর্ঘস্থায়ী খরাতে তারা নিজেদের টিকিয়ে রাখতে পারেনি, কারণ খরা পূর্বাভাসের প্রযুক্তি তখন ছিল না। বিজ্ঞ প্রতিপক্ষ সংবেদনশীল মানুষ থাকা সত্ত্বেও এসব সভ্যতা কিভাবে বিলুপ্ত হলো প্রশ্ন রইল, আশা করি উত্তর দিয়ে যাবেন। উক্ত সভ্যতাসমূহ প্রতিটি ধ্বংসের পেছনে আমরা যে সকল কারণ এবং বিষয় দেখতে পেলাম, সেখানে সংবেদনশীল মানুষ ঠিক কী কাজে এসেছেন তা আমার বোধগম্য হচ্ছে না। ইতিহাসের রায় স্পষ্ট, সংবেদনশীলতা সভ্যতায় বিদ্যমান থাকে, কিন্তু প্রযুক্তি ছাড়া সেই সভ্যতা টিকিয়ে রাখা সম্ভব নয়। মাননীয় সভাপতি, বিবর্তনের নিয়ম একটাই, মানিয়ে নাও নয়তো মুছে যাও। আর এই সভ্যতাকে মানিয়ে নিতে আমাদের সহায়তা করবে স্মার্ট প্রযুক্তি। স্মার্ট প্রযুক্তি কিভাবে সকল সমস্যা ও চ্যালেঞ্জ সমাধান করে টেকসই সভ্যতার চাবিকাঠি হয়ে উঠতে পারে, তা আমার পরবর্তী বক্তা আপনাদের সকলের সামনে প্রমাণ করে যাবেন। তাই বিজ্ঞ প্রতিপক্ষ নির্দ্বিধায় বিনা বাক্যে এটিই প্রমাণিত হয় যে সংবেদনশীল মানুষ নয়, বরং স্মার্ট প্রযুক্তি টেকসই সভ্যতার চাবিকাঠি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। পক্ষ দলের রাজউক উত্তরা মডেল কলেজ ঢাকার তৃতীয় বক্তা ও দলনেতা সামিয়া খন্দকারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। যে সমাজে মানুষ স্বপ্ন দেখে, যে সমাজে মানুষ কবিতা লেখে, যে সমাজে মানুষ মানুষের দুঃখে ব্যথিত হয়, যে সমাজ কাঠামোতে উপস্থিত আছে সভ্যতার পরম উপাদান ভালোবাসা, পারস্পরিক সাহায্যের মাধ্যমে সে সভ্যতা হবে টেকসই, ইতিহাসে ফেলবে নিচ্ছাপ। আমার প্রথম বক্তা ইতিমধ্যে এটি স্পষ্ট করে দিয়ে গিয়েছেন যে টেকসই সভ্যতা শুধুমাত্র সময়ের পরিমাপক নয়, বরং সেই সভ্যতার জ্ঞান বিজ্ঞান কিংবা আদর্শগুলো কতটুকু টেকসই তার উপরেও নির্ভর করে। যুগের পর যুগ ওই সভ্যতার শিল্প সাহিত্য মূল্যবোধ শিক্ষা ও আদর্শ যদি স্বীয় প্রভাব বজায় রাখতে পারে, তবেই সেই সভ্যতাকে আমরা বলতে পারবো টেকসই সভ্যতা। সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে বক্তব্য শুরু করছি। স্মার্ট প্রযুক্তি নয়, সংবেদনশীল মানুষই সভ্যতার চাবিকাঠি, এই বিষয়ে চলমান বিতর্কে পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা একটি ক্লেম দিয়ে গেলেন যে কেন আজকে মেসোপটেমীয় সভ্যতা টিকে থাকেনি। মাননীয় বিপক্ষ দল, মেসোপটেমীয় সভ্যতা বেঁচে ছিল প্রায় 5000 বছর এই পৃথিবীর বুকে। তাদের যে শিলালিপি সেগুলো নিয়ে আমরা আজও কথা বলি। আপনার যে 1000 বছরের কি 500 বছরের সভ্যতা, সেই সভ্যতা খুব শীঘ্রই ধ্বংসের মুখে পড়বে অস্ত্র ব্যবসায়ীদের কারণে। তখন ইতিহাসে আপনার নাম কি নিয়ে লেখা থাকবে? আপনার নাম লেখা থাকবে শিশু হত্যাকারী হিসেবে। অথচ আমরা মেসোপটেমিয়া কিংবা যে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে হয়তোবা প্রাকৃতিক দুর্যোগের কারণে, তাদেরকে নিয়ে আমরা কথা বলি, তাদের যে পারস্পরিক মূল্যবোধ কিংবা আর্থিক সমতা সেটা নিয়ে। আর আপনাদের নিয়ে যখন কথা হবে, তখন কথা হবে এপস্টাইন ফাইলস নিয়ে কিংবা ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তা নিয়ে। মাননীয় সভাপতি দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে সংবেদনশীল মানুষ তারা নাকি দ্বিধায় ভোগেন। আজকে তো তারা দ্বিধায় ভুগছেন। আমার প্রথম বক্তার সংজ্ঞায়নগুলোকে স্বীকার করে গিয়েছেন, দ্বিতীয় বক্তা এসে সংবেদনশীল মানুষের সংজ্ঞায়ন পরিবর্তন করার চেষ্টা করলেন। মাননীয় সভাপতি, আক্রমণ কিংবা গৃহযুদ্ধের মতো বিষয়গুলোতে যখন সভ্যতাগুলো ধ্বংস হয়েছে, তখন আমার বলতে হবে সেই সময় মানুষের মধ্যে সমতা ছিল না, মানুষ সংবেদনশীল ছিল না, অর্থাৎ মানুষের প্রতি মানুষের অনুভূতি ছিল না, যার কারণে সেই সময় যুদ্ধ ঘটেছে, রাজনৈতিক অস্থিতিশীলতা ঘটেছে এবং মানুষ বিলীন হয়েছে। কিন্তু সেই সভ্যতাগুলোও কিন্তু 5000 বছর 6000 বছর এই পৃথিবীতে বিরাজ করেছে। কিন্তু আপনার সভ্যতা কয় বছরের? আপনার যেই সভ্যতা সবার আগে শুরু হয়েছে, সেই সভ্যতায় আজ আমরা পাই অসভ্যতামি। মাননীয় সভাপতি, নীতি নব ছোড়া গড়িয়া কষাই কহে জ্ঞান বিজ্ঞান। আধুনিক পুঁজিবাদীরা সভ্যতার উন্নয়নের নামে নিজেদেরকে সভ্যতার হিতৈষী দাবি করে নতুন নতুন ছোড়া অর্থাৎ মারণাস্ত্র গড়ে নিজেদেরকে দাবি করেন জ্ঞান বিজ্ঞানের কারিগর। কাল রাতে যখন আমি এই বিতর্ক নিয়ে পড়াশোনা করার জন্য জার্নাল ঘাঁটতে যাই, তখন আমি দেখি আল জাজিরার একটি রিপোর্টে নবজাতক শিশুর লাশ হাতে নিয়ে পিতার আর্তনাদ। মাননীয় সভাপতি, কেন এই আর্তনাদ জানেন? কারণ স্মার্ট প্রযুক্তির মাধ্যমে, যে ড্রোন প্রযুক্তি তারা গড়ে তুলেছে এই শক্তির মাধ্যমে, তার মাধ্যমে তারা সেই শিশুদেরকে হত্যা করেছে। শিশু হত্যার সভ্যতা হওয়ার থেকে আমি বরং প্রযুক্তিহীন এক সভ্যতায় বসবাস করতে চাই। এই সভ্যতাকে কখনোই টেকসই সভ্যতা বলা যায় না, বরং যে সভ্যতা হয়
হয়তোবা 2000 বছর 4000 বছর পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে বেঁচে ছিল, সেই সভ্যতাই বরং বেশি টেকসই ছিল। কারণ মাননীয় সভাপতি আমার প্রথম বক্তা বলে গিয়েছেন, এই নশ্বর পৃথিবীতে কোনো সভ্যতাই অবিনশ্বর নয়, কোনো না কোনো দিন তাকে ধ্বংস হতেই হবে। আমি যদি ইতিহাসের বুকে নিজের শিক্ষা দীক্ষা এবং মূল্যবোধের মাধ্যমে আমার ছাপ ফেলে যেতে পারি, তবে সেইভাবে আমার সভ্যতার ধ্বংস হওয়া বরং শ্রেয়। মাননীয় সভাপতি, আজকে যদি ইসরায়েলের বুকে থাকতো সংবেদনশীল মানুষ, তবে কি আমাদের সভ্যতার গায়ে লাগতো এই দাগ? দ্য গার্ডিয়ানসে ইসরায়েলের এআই ভিত্তিক ল্যাভেন্ডারের প্রযুক্তির সাহায্যে 3700 ফিলিস্তিনিকে একদিনে হত্যা করার কথা উঠে এসেছে। এই ল্যাভেন্ডার একটি এআই প্রযুক্তি, একটি স্মার্ট প্রযুক্তি, নতুন দিনের প্রযুক্তি। আমরা মানুষ হত্যা করেছি শত শত। মাননীয় সভাপতি, যখন হিন্দ রজবের মতো শিশুদের কান্না আমার প্রতিপক্ষের বুকে গিয়ে লাগে না, তখন আমি কি বলে যাব তা আমি জানি না। পৃথিবীর বড় বড় রাষ্ট্রসমূহ এই প্রযুক্তির সাহায্যে একে অন্যকে ধ্বংস করার মাতম লীলায় মেতে উঠেছে। সেই দিন এই টেকসই সভ্যতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজ আমরা দাঁড়িয়েছি ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের মধ্যে কোনো মূল্যবোধ নেই, না আছে আমাদের মধ্যে কোনো সংস্কৃতি, না আছে আমাদের মধ্যে প্রকৃত কোনো সভ্যতার চিহ্ন। আমরা বরং একটি অসভ্য জাতিতে পরিণত হয়েছি। আমি একটি অসভ্য সভ্যতায় বসবাস করি। এটি কোনো টেকসই সভ্যতা হতে পারে না। এই সভ্যতা কখনোই এই পৃথিবীর মাটিতে, এই সভ্যতার নাম স্বর্ণাক্ষরে নয়, বরং ঘৃণার চোখে দেখা হবে যেদিন এই সভ্যতা ধ্বংস হবে। এই সভ্যতার একদিন না একদিন ধ্বংস ঘটবে, এবং এই সভ্যতাকে কখনোই টেকসই সভ্যতা বলা যায় না। কারণ সভ্যতাকে শুধুমাত্র সময় আর বেঁচে থাকা দিয়ে পরিমাপ করা যায় না। তবে সংবেদনশীল মানুষের উপস্থিতি যদি থাকতো আজকের সভ্যতায়, তবে কি চিত্র এরকম হতো? প্রশ্ন রেখে যাচ্ছি। ধন্যবাদ। এবার আমি বিপক্ষ দলের পাবনা ক্যাডেট কলেজের তৃতীয় বক্তা ও দলনেতা ক্যাডেট মুতাসিমকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। 1969 সালের 20 জুলাই নীল আর্মস্ট্রং চাঁদে পা রাখলেন। পৃথিবীর 60 কোটি মানুষ সেই মুহূর্ত মুগ্ধ চোখে দেখেছিলেন, আবেগ আপ্লুত হয়েছিলেন। কিন্তু বলুন তো, সেই রকেট কি মহাকাশের সংবেদনশীলতা দিয়ে গিয়েছিল? না, গিয়েছিল গণনা, প্রোগ্রামিং এবং ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতায়। সংবেদনশীলতা মানুষকে বড়জোর ভালো থাকার লোভ দেখাতে পারেন, কিন্তু তা রূপান্তর করতে যে সক্ষমতার প্রয়োজন তা এনে দেবে শুধুই স্মার্ট প্রযুক্তি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতার্কিক বন্ধুরা এবং উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। মাননীয় সভাপতি, ইতিমধ্যেই আমার দলের পূর্ববর্তী দুজন বক্তা টেকসই সভ্যতার উপাদান ও চ্যালেঞ্জ এবং সংবেদনশীল মানুষের সীমাবদ্ধতা দেখিয়ে সুস্পষ্টভাবে প্রমাণ করেছেন তারা কোনোভাবেই টেকসই সভ্যতার চাবিকাঠি হতে পারেন না, যা আমার দলীয় অবস্থানকে অত্যন্ত দৃঢ় করেছে। দলের তৃতীয় বক্তা ও দলনেতা হিসেবে আমার দায়িত্ব স্মার্ট প্রযুক্তি টেকসই সভ্যতা কিভাবে গড়ে তুলবে তা দেখিয়ে যাওয়া, এবং তা প্রমাণের সুবিধার্থে আমি কয়েকটি আবশ্যিক স্তম্ভ দাঁড় করাতে চাই। 1. খাদ্য নিরাপত্তা ও পুষ্টিবিধান। 2. জলবায়ু ও পরিবেশ সুরক্ষা। 3. মানব জীবন ও স্বাস্থ্য সুরক্ষা। 4. শিক্ষা ও সমতা নিশ্চিতকরণ। 5. স্মার্ট দুর্যোগ ব্যবস্থাপনা। 6. স্মার্ট নাগরিক সেবাসমূহ, এবং সবশেষে স্মার্ট প্রতিরক্ষা ব্যবস্থা। মাননীয় সভাপতি, প্রথমে যে বিষয়টি সামনে আসে সেটি হলো টেকসই সভ্যতার আবশ্যক উপাদান খাদ্য নিরাপত্তা ও পুষ্টিবিধান। উপস্থিত শুধু খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের সর্বোচ্চ ভূমিকা রাখবে স্মার্ট প্রযুক্তি। কিভাবে? স্মার্ট প্রিসিশন এগ্রিকালচারের মাধ্যমে উৎপাদন করবে দুর্যোগ সহনশীল উচ্চ ফলনশীল বীজ ও ফসল। ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে সম্ভব হবে রোগবালাই নির্ণয় এবং কৃষকদের রিয়েল টাইম পরামর্শ প্রদান, যা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এক নবতর দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে গড়ে উঠবে টেকসই সভ্যতার অনন্য ভিত। মাননীয় সভাপতি, টেকসই সভ্যতায় স্মার্ট প্রযুক্তির আরেকটি অনবদ্য অবদান জলবায়ু ও পরিবেশ সুরক্ষা। এরই অংশ হিসেবে স্মার্ট পাওয়ার গ্রিডের মাধ্যমে আমরা ব্যবহার করব নবায়নযোগ্য শক্তি। স্মার্ট ট্রান্সপোর্টেশনের মাধ্যমে জ্বালানির সঠিক ব্যবহার এবং কার্বন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে কার্বন নিঃসরণ। ড্রোন প্রযুক্তি ব্যবহারে সবুজায়ন বৃদ্ধি পাবে আরও বহু গুণে। বর্জ্য প্রক্রিয়াকরণ ও রিসাইক্লিং সম্ভব হবে স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে, যা জলবায়ু পরিবর্তন, বিশেষ করে বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধ করে সভ্যতাকে করে তুলবে স্থায়ী ও টেকসই। মাননীয় সভাপতি, এবার দৃষ্টিপাত করছি আরেকটি আবশ্যক স্তম্ভ মানব জীবন ও স্বাস্থ্য সুরক্ষায়। প্রতিপক্ষ আপনারা জানলে অবাক হবেন, এক্ষেত্রেও সমাধান রয়েছে স্মার্ট প্রযুক্তিতেই। করোনার মতো রোগ ব্যাধি যখন সভ্যতা ধ্বংসে মেতে উঠবে, তখন এহেন জটিল ব্যাধি নিরাময় করা সম্ভব হবে ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি কিংবা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে। স্মার্ট প্রযুক্তির কল্যাণে এআই ও বিভিন্ন পরিধানযোগ্য প্রযুক্তি যেমন স্মার্ট ওয়াচ ব্যবহারে তাৎক্ষণিক রোগ নির্ণয় করা সম্ভব হবে, যার ফলে দীর্ঘায়ু নিশ্চিত করে টেকসই সভ্যতার চাবিকাঠি হয়ে উঠবে স্মার্ট প্রযুক্তি। মাননীয় সভাপতি, স্বাস্থ্যসেবার সূত্র ধরে এবার নজর ফেরাবো আমার চতুর্থ স্তম্ভ শিক্ষা ও সমতা নিশ্চিতকরণে। মাননীয় সভাপতি, আপনি জানেন স্মার্ট প্রযুক্তি সকলের জন্য বিনামূল্যে খান একাডেমি, কোর্সেরা, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো উন্মুক্ত করে দিয়েছে, যা নিশ্চিত করবে শতভাগ অন্তর্ভুক্তি, যার ফলে শিক্ষার গণতান্ত্রিকরণ এবং
সহজলভ্যতা নিশ্চিত হবে। ব্যক্তিগতকৃত শিক্ষায় 1-to-1 লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেই শিখতে পারবে, যার ফলে সকলের শিক্ষা ও সমতা নিশ্চিত হবে, যা একটি টেকসই সভ্যতার উপাদান। মাননীয় সভাপতি, এবার সামনে আনতে চাই আরেকটি অনন্য গুরুত্বপূর্ণ স্তম্ভ, স্মার্ট দুর্যোগ ব্যবস্থাপনা, যার অভাবে ধ্বংস হয়েছিল সিন্ধু কিংবা মেসোপটেমিয় সভ্যতাগুলো। স্মার্ট প্রযুক্তির কল্যাণে বিগ ডেটা অ্যানালিসিস ও স্মার্ট সেন্সরের মাধ্যমে দুর্যোগের আগাম বার্তা নিখুঁতভাবে পাওয়া সম্ভব। ড্রোন ও রোবোটিক্সের ব্যবহারের মাধ্যমে থার্মাল ক্যামেরার সাহায্যে উদ্ধার অভিযান, দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব, যার মাধ্যমে আমরা সভ্যতাকে টেকসই করে তুলতে পারবো। মাননীয় সভাপতি, এবার সামনে আনবো স্মার্ট নাগরিক সেবার বিষয়টি, যার মাধ্যমে প্রশাসনিক কাঠামো এবং সম্পদের সুষ্ঠু বন্টন নিশ্চিত হবে। স্মার্ট প্রযুক্তি অন্তর্ভুক্ত করার মাধ্যমে সম্ভব হবে স্মার্ট নগরায়ন ও স্মার্ট ট্রাফিকিং ব্যবস্থা, নির্মিত হবে স্মার্ট যোগাযোগ ব্যবস্থা। স্মার্ট পুলিশিং ও স্মার্ট গভর্নেন্সের মাধ্যমে নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা, যা রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখবে। মাননীয় সভাপতি, স্মার্ট প্রযুক্তি টেকসই সভ্যতার অন্যতম চ্যালেঞ্জ অর্থনৈতিক চাপের মতো বড় সমস্যা সমাধানে সৃষ্টি করেছে গিগ ইকোনমি, যার মাধ্যমে তৈরি হয়েছে অপরিসীম কর্মসংস্থান। স্মার্ট প্রযুক্তির কল্যাণে এখন নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারছে অতি সহজেই, যা উন্মোচন করেছে অসংখ্য সম্ভাবনার দ্বার। মাননীয় সভাপতি, সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, যার অভাবে ধ্বংস হয়েছে অধিকাংশ সভ্যতা, তা হলো স্মার্ট প্রতিরক্ষা ব্যবস্থা। স্মার্ট প্রযুক্তির ব্যবহারে স্বয়ংক্রিয় ড্রোনের মাধ্যমে সম্ভব হবে শত্রু শনাক্তকরণ এবং আক্রমণ। সাইবার স্পেসে রক্ষা করবে স্মার্ট শিল্ড সিস্টেম, যা স্বয়ংক্রিয়ভাবে সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে সক্ষম। মাননীয় সভাপতি, স্মার্ট মিসাইল ডিফেন্স সিস্টেম ও স্মার্ট স্যাটেলাইট প্রযুক্তি একইভাবে থামানো সম্ভব হবে বহিঃশত্রুর আক্রমণ, যা এবং এ সকল কিছুর সমন্বয়ে গড়ে উঠবে বহুল কাঙ্ক্ষিত টেকসই সভ্যতা। মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, পক্ষদল পুরো বিতর্কে একটি সুন্দর গল্প বলেছেন, যা অনেক আবেগময়ী। সংবেদনশীল মানুষের এই গল্পকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু সভ্যতা সে তো শুধু গল্পে টেকে না। সভ্যতা টেকে যখন বন্যায় ফসল না মরে, সভ্যতা টেকে যখন মহামারীতে ভ্যাকসিন আসে, সভ্যতা টেকে যখন দুর্যোগের আগেই মানুষজন আশ্রয় পায়। এর কোনোটাই শুধু সংবেদনশীলতায় হয়নি। তাই আমরা বলছি, স্মার্ট প্রযুক্তি এবং স্মার্ট প্রযুক্তি হলো টেকসই সভ্যতা নির্মাণের একমাত্র চাবিকাঠি। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। আজকের বিতর্কের যুক্তি খণ্ডন পর্ব, আমি এই পর্বে রাজউক উত্তরা মডেল কলেজের দলনেতা সামিহা খন্দকারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দলের তৃতীয় বক্তা যখন তার বক্তব্য শেষ করলেন, তখন তিনি বললেন স্মার্ট প্রযুক্তি একমাত্র চাবিকাঠি এবং স্মার্ট প্রযুক্তি একমাত্র চাবিকাঠি। মাননীয় সভাপতি, আমরা বিতর্কের শুরু থেকে বলছি যে সংবেদনশীল মানুষ আপনার প্রথমে প্রয়োজন, তারপরে হয়তো আপনি স্মার্ট প্রযুক্তিকে কাজে লাগাতে পারবেন। আজকে আমাদের বিপক্ষ দলের তৃতীয় বক্তা আরেকটি কথা বলে গেলেন যে দুর্যোগের আগে যখন মানুষ পাবে আশ্রয়, তখন মানুষ হয়ে উঠবে সভ্য কিংবা সভ্যতা তখন টিকবে। কিন্তু মানুষের মধ্যে যখন সংবেদনশীলতা থাকবে না, অন্যের প্রতি অনুভূতি থাকবে না, সেই মুহূর্তে কি ঘটবে? সেই মুহূর্তে একজন আরেকজনকে আশ্রয় দেবে না। দুর্যোগের মুহূর্তে মানুষ মানুষের প্রতি অনুভূতিশীল হয়ে উঠবে না। আজকে তারা 6টি স্তম্ভের মাধ্যমে বিতর্কে তাদের অবস্থান দৃঢ় করার চেষ্টা করলেন। 3 জন বক্তাই একই কথা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করলেন। পরিবেশ ও জলবায়ু, স্বাস্থ্য, রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক বন্ধন, খাদ্য নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি। তারা এগুলোর কিছু স্মার্ট প্রযুক্তির মাধ্যমে সমাধান করার কথাও তাদের তৃতীয় বক্তা বলে গেলেন। আমার ধারণা তাদের তৃতীয় বক্তা আজ অবধি পৃথিবীতে যে পুঁজিবাদ নামের একটা জিনিস আছে, অস্তিত্ব আছে, সে জিনিসটি তিনি জানেন না। এই সবগুলোর সমাধান কিন্তু পৃথিবীতে এখন আছে। কেন আমাদের মতো দেশে এখনো আসেনি? কারণ সেই যে কোম্পানিগুলো এই যে প্রযুক্তিগুলোকে পরিচয় করিয়েছে পৃথিবীর কাছে, তারা সংবেদনশীল মানুষ না। তাদের আমাদের প্রতি কোনো অনুভূতি নেই। তাদের অনুভূতি আছে শুধুমাত্র টাকা কিংবা অর্থের প্রতি। তারা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা গড়ে এখন এই জিনিসগুলোকে করেছে তাদের পুঁজির কুক্ষাগত। যখন মাননীয় সভাপতি কোনো সংবেদনশীল কোম্পানি গড়ে উঠবে, যখন এপিনেফ্রিন কিংবা ফেয়ারওয়েলের মতো কোম্পানিগুলো আমাদের পৃথিবীতে দাঁড়াতে পারবে, সেই মুহূর্তে এই যে সমাধানগুলোর কথা আপনারা বললেন, সেই সমাধানগুলো আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে কিংবা আফ্রিকার মতো দেশগুলোতে খাদ্য নিরাপত্তা কিংবা সামাজিক রক্ষণশীলতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারবে। কিন্তু যতদিন পর্যন্ত এই সংবেদনশীল মানুষ না গড়ে উঠবে, অনুভূতি সম্পন্ন মানুষ না গড়ে উঠবে, ততদিন পর্যন্ত এগুলো শুধুমাত্র সেই আমেরিকা কিংবা ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। মাননীয় সভাপতি, বায়োটেকনোলজি কিংবা স্বাস্থ্য খাতে যেসব উন্নতির কথা তারা বলে গেলেন, সেসব উন্নতি
সাধন হওয়ার পরেও কেন আমাদের দেশে এখনও রোগী মারা যায়? কেন মারা যায়? কারণ হচ্ছে এখন পর্যন্ত আমাদের চিকিৎসা ব্যবস্থা পুঁজিবাদীদের হাতের মুঠোয়। যখন সংবেদনশীল একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, যখন একে অন্যের প্রতি অনুভূতি থাকবে, ভালোবাসা থাকবে, যখন একে অন্যকে সাহায্য করার অনুভূতি থাকবে মানুষের মধ্যে, তখন গিয়ে মানুষের মধ্যে এই প্রযুক্তিগুলোর সম্ভার ঘটবে। কিন্তু মাননীয় সভাপতি, এই প্রযুক্তিগুলো তখন যেহেতু ছড়িয়ে পড়েনি, তাহলে আমার বিপক্ষ দল যে কথাগুলো বলে গেলেন, সে কথাগুলোর আগে সংবেদনশীল মানুষ যদি না থাকে, তাহলে কখনোই আমাদের সমাজ ব্যবস্থায় যে সভ্যতা, তাকে প্রকৃত টেকসই সভ্যতা বলে অভিহিত করা যাবে না। মাননীয় সভাপতি, সাম্প্রতিক সময়ে তুর্কিতে দেখা গিয়েছে, তুর্কি টুডের একটি প্রতিবেদনে, যে কেমাঙ্কেস 1 নামের একটি অটোমেশন প্রযুক্তির মাধ্যমে তারা যেখানে কি সেখানে তাদের মিসাইলের মাধ্যমে মানুষকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করে ভিডিও গেমের মতো হত্যা করতে পারে, এবং তারা এই প্রযুক্তির ব্যাপারে খুবই আশাবাদী। মাননীয় সভাপতি, এই প্রযুক্তি যখন তারা ব্যবহার করবে অসংবেদনশীল মানুষের মতো, তখন আমাদের সভ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে? এই সভ্যতার কি ধ্বংসের মুখোমুখি হবে না? প্রশ্ন রেখে যাচ্ছি। ধন্যবাদ। এবার আমরা বিপক্ষ দলের পাবনা ক্যাডেট কলেজের দলনেতা ক্যাডেট মুহতাসিমকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে পুনরায় সুযোগ দানের জন্য। মাননীয় বিচারক মণ্ডলী, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য প্রথমেই প্রয়োজন আশ্রয় কেন্দ্র, আর তা যদি নাই থাকে সেখানে আশ্রয়ের প্রশ্নই আসে না। একজন ডুবন্ত ব্যক্তিকে সাঁতারের তত্ত্ব বলে কোনো লাভ নেই বিজ্ঞ প্রতিপক্ষ, তার দরকার লাইফ জ্যাকেট। আর আমরা বলছি সেই প্রাণ রক্ষাকারী লাইফ জ্যাকেট স্মার্ট প্রযুক্তির কথা। আমার দলের প্রথম বক্তা প্রথাগত প্রযুক্তি এবং স্মার্ট প্রযুক্তির পার্থক্য পরিষ্কার করার পরেও প্রতিপক্ষ দল বারবার ওই প্রথাগত প্রযুক্তি নিয়েই কথা বলে চলেছেন। বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো ঠিকভাবে শোনেননি কিংবা শুনেও এড়িয়ে চলেছেন, এবং আমাদের করা প্রশ্নগুলোর কোনো যথাযথ উত্তর আমরা পাইনি। এবং পৃথিবীর 800 কোটি মানুষকে কিভাবে একসাথে সংবেদনশীল করে তুলবেন তা পরিষ্কার করতে পারেননি, কেননা তা আদতে সম্ভব নয়। মাননীয় সভাপতি, একটি বিষয় লক্ষ্য করুন, আগুন আবিষ্কারের আগে মানুষ অন্ধকারে ছিল, চাকা আবিষ্কারের আগে মানুষ থমকে ছিল, ছাপাখানার আগে জ্ঞান আটকে ছিল। প্রতিটি যুগে একটি প্রযুক্তি মানবজাতিকে পরের ধাপে নিয়ে গিয়েছে। মাননীয় সভাপতি, পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন প্রযুক্তি ছাড়া মানুষ 1000 বছর বেঁচেছে। বেঁচে থাকা আর টেকসই সভ্যতা এক নয়। গড় আয়ু ছিল 35 বছর, শিশু মৃত্যুর হার ছিল 50%। সেটিকে আপনারা টেকসই সভ্যতা বলছেন? মাননীয় সভাপতি, তৃতীয় বক্তা যখন বললেন প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন তারা হয়তো ভুলে গিয়েছেন পারমাণবিক অস্ত্রের ভয়ের কারণে পরমাণু শক্তিধর দেশগুলো আজকে সরাসরি যুদ্ধে যাচ্ছে না। প্রযুক্তি যুদ্ধ করার ক্ষমতা দিয়েছে, কিন্তু একই সাথে যুদ্ধের মূল্য এতটাই বাড়িয়ে দিয়েছে, বড় শক্তিগুলো যুদ্ধ এড়িয়ে চলছে, এবং সংবেদনশীল মানুষ কিন্তু প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো কোনো যুদ্ধগুলোই থামাতে সক্ষম হয়নি। প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার মতে এআই স্বয়ংক্রিয় হয়ে সভ্যতার জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। তবে বলতে চাই, শিল্প বিপ্লবের সময় আশঙ্কা করা হয়েছিল মানুষ বেকার হয়ে পড়বে, কিন্তু পরবর্তীতে এই শিল্প বিপ্লবই মানবজাতির জন্য সমৃদ্ধির যুগ তৈরি করেছে। আগুনে ঘর পোড়ার ভয় কি রান্না করা বন্ধ করে দেবেন বিজ্ঞ প্রতিপক্ষ? প্রতিপক্ষের তৃতীয় বক্তা বলেছেন যখন স্মার্ট প্রযুক্তি মানুষের সংবেদনশীলতা কেড়ে নিচ্ছে, কমিয়ে দিচ্ছে, কিন্তু আমরা বলছি স্মার্ট প্রযুক্তি মানুষকে আরও বেশি সংবেদনশীল করে তুলছে। এই যে ধরুন, একজন হতদরিদ্র মানুষের ক্যান্সার আক্রান্ত, তার চিকিৎসার জন্য ফান্ড রেজিং হচ্ছে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে। তার মানে এই স্মার্ট প্রযুক্তির মাধ্যমে মানুষের সহযোগিতায় এগিয়ে আসছে, মানুষের মাঝে সহমর্মিতা গড়ে উঠছে। আবার আসি ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে, গাজা উপত্যকায় যে নির্মম বর্বরতা চলছে তা আমরা জানতে পারছি স্মার্ট প্রযুক্তির মাধ্যমেই। নির্মম সেই ভিডিওগুলো আমাদেরকে আরও বেশি সংবেদনশীল করে তুলছে। মাননীয় সভাপতি, পরিশেষে বলতে চাই, জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট এখন এরূপ ভয়াবহ রূপ ধারণ করেছে, তা যদি এখন পৃথিবীর সব মানুষও সংবেদনশীল হয়, যা কিনা কখনোই সম্ভব না, তবুও মোকাবেলা করা সম্ভব নয়। এবং আমরা বলছি না সংবেদনশীলতার প্রয়োজন নেই, তবে অতীতে সেই কিছু মানুষকে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যদি আমরা সেই অতীতেই পড়ে থাকি, তবে তো আমরা কোনোদিন এগিয়ে যেতে পারবো না, এবং টেকসই সভ্যতা কোনোদিন গড়ে উঠবে না। এবং এই বর্তমান সময়ের এই ভয়াবহ বিপর্যয় যেগুলো সৃষ্টি হয়েছে, যেমন খাদ্য নিরাপত্তা, খাদ্য সংকট, এছাড়াও জলবায়ু পরিবর্তনের মতো এই ভয়াবহ সমস্যাগুলোকে যখন আমরা থামাতে পারবো, তখনই আমরা সভ্যতাকে রক্ষা এবং টেকসই করে তুলতে পারবো, এবং স্মার্ট প্রযুক্তির মাধ্যমে আমরা সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবো। ধন্যবাদ সকলকে। যুক্তি খণ্ডন পর্ব উপভোগ করলাম। উভয় দলের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। পক্ষ দল এবং বিপক্ষ দল দুদলই ভালো বলেছ, এবং তথ্য উপাত্ত দিয়ে যে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে সেটি আমার কাছে ভালো লেগেছে। আজকের বিষয় স্মার্ট প্রযুক্তি নয়, সংবেদনশীল মানুষই টেকসই সভ্যতার চাবিকাঠি। আমরা যে লিখিত যে ইতিহাস, সেই ইতিহাস থেকে যদি আমরা দেখি, আদিম সমাজ থেকে ধরে আধুনিক গণতান্ত্রিক নিওলিবারেল সমাজ, এই যে একটা রূপান্তর ঘটেছে,
কয়েক হাজার বছরে সেই রূপান্তরের একটা প্রধান টুল ছিল উৎপাদন পদ্ধতি এবং উৎপাদনের উপায়। এই উৎপাদন পদ্ধতি এবং এই উৎপাদনের উপায়ের প্রধান ভূমিকা পালন করেছিল টেকনোলজি। সেটা হয়তো প্রথাগত টেকনোলজি ছিল, এত স্মার্ট ছিল না, কিন্তু টেকনোলজিটার কারণেই কিন্তু আমাদের যে সিভিলাইজেশন, আজকে যে সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশনটা আজকের এই অবস্থানে এসছে, সেটা অস্বীকার করা যাবে না। এবং টেকনোলজি দিনে দিনে উন্নত হচ্ছে এবং টেকনোলজি অনেক উপরের দিকে উঠে যাচ্ছে। প্রশ্ন হলো, এই দার্শনিকরা বলছেন এখন সারা পৃথিবীতে যে এই যে টেকনোলজি ডেভেলপ হচ্ছে, স্মার্ট প্রযুক্তি আসছে, স্মার্ট প্রযুক্তিও লাগবে, আবার সংবেদনশীল মানুষও লাগবে। এই দুটাই কিন্তু এখন আপনার একটা আরেকটার পরিপূরক। এখন কতটুকু এথিক্যাল ইউজ করা হবে স্মার্ট টেকনোলজিকে, সেটা ব্যবহার করার জন্য বিশ্বের উন্নত দেশগুলোতে কতগুলা নিয়ম কানুন গাইডলাইন তৈরি করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত মানুষ সেই নিয়ম কানুন গাইডলাইন মানতে পারে ততক্ষণ ভালো। যখন গাইডলাইন মানবে না তখন কিন্তু দেখা যাবে যে সেটা একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করছে। এই জন্য আমরা কীভাবে সংবেদনশীল মানুষ তৈরি করতে পারি, কীভাবে আমরা মানুষের এথিক্যাল স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, মেশিন লার্নিং আসছে, ডিপ লার্নিং, ডেটা সায়েন্স, এবং আপনার এই যে আর্মস উৎপাদনে আমরা যে আধুনিক মারণাস্ত্র যেগুলো দেখতে পাচ্ছি, অথবা কেমিক্যাল উইপন যেগুলো দেখতে পাচ্ছি, অথবা বায়োলজিক্যাল উইপন যেগুলো আসছে, এগুলো সমগ্র বিশ্বকে একটা ঝুঁকিপূর্ণ বিশ্বে রূপান্তরিত করেছে এবং সারা বিশ্বটাই এখন এক ধরনের ঝুঁকির ভিতরে আমরা পড়ে গিয়েছি। তো এই ঝুঁকি নিয়ন্ত্রণেও কিন্তু আমাদের স্মার্ট টেকনোলজি লাগবে। তো একই সঙ্গে স্মার্ট টেকনোলজি লাগবে যদি আমাদের এই সভ্যতাকে টিকিয়ে রাখতে চাই। আবার একই সঙ্গে এটা ঠিক যে এই স্মার্ট টেকনোলজিকে যদি আমরা হ্যান্ডেল করতে না পারি, ম্যানেজ করতে না পারি, তাহলে কিন্তু এই সভ্যতা এই স্মার্ট টেকনোলজির হাতেই ধ্বংস হয়ে যাবে। আজকের এই বিতর্কে পক্ষদল ছিলেন রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা এবং বিপক্ষ দল ছিলেন পাবনা ক্যাডেট কলেজ পাবনা। আজকের এই বিতর্কে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যারা ছিলেন, ওনাদের বিবেচনা অনুযায়ী এবং ওনাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী বিজয়ী দল হলেন পাবনা ক্যাডেট কলেজ পাবনা। বিজয়ী দলের ব্যালট 3 শ্রেষ্ঠ বিতার্কিক সামিহা খন্দকার দলনেতা পক্ষ দল রাজুক উত্তরা মডেল কলেজ। আমরা আজকের এই জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025-এর এই বিতর্ক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।